হেমা আকস্মিক মুখে হাত রেখে হেসে ফেলে, বলে, তুমি এত বড় একটা লোক হয়েও ভয় পাও? ভীষণ। কিন্তু আমি যাব না। চলো প্লিজ। আমি একা বাহিরে গেলে যদি ওরা আমাকেও মেরে ফেলে, তুমি থাকলে আর কিছু করতে পারবে না। চলো হেমা। হেমা দীর্ঘক্ষণ ধরে গভীর চিন্তায় মগ্ন, যেন মনের ভিতরে এক কঠিন দ্বন্দ্ব চলছে। আর মাসুক তার ভাবুক মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে প্রতিটি প্রতিক্রিয়ায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, মস্তিষ্কটুকু নিচ্ছে। হেমার মুখে কখনো মাধুর্য, কখনো অদ্ভুত হিংস্রতার ছাপ ফুটে ওঠে। ফর্সা ত্বকের উপর ছোপ ছোপ দাগ, ঘন পাপড়ি, চোখগুলো মাঝে মাঝে পিটপিট করে ওঠে। পাতলা ঠোঁটে ছড়িয়ে আছে গোলাপি আভা। কখনো সে ঠোঁট কামড়ে ধরে, আবার কখনো শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন এক অন্তহীন শূন্যতার খোঁজে। হেমা দৃষ্টি তুলল মাসুকের দিকে, ঝটপট উল্টো ঘুরে বসল, বলল, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে যাব। দেখি, আমার চুল বেঁধে দাও। আমার চাচিটা সুন্দর করে চুল বাঁধতে পারে না, মাঝে মধ্যে মা এসে চুল বেঁধে যায়। মাসুক চুল বাঁধবে, তাও মেয়েদের চুল? এই কাজ তো তার একেবারেই অজানা। নিজের অজান্তেই গভীর এক ঝামেলায় জড়িয়ে পড়েছে। জীবনে প্রেম এসেছিল একবার, কিন্তু প্রেমিকার চুলে হাত ছোঁয়ানোর সৌভাগ্য কখনো হয়নি। ভিন দেশের টানাপোড়েনে সেই প্রেমের কোমলতা হারিয়ে গেছে, যেন ধূলিসাৎ হয়ে গেছে পুরনো স্মৃতির পাতায়। কিন্তু এখন সেই সব নয়। এই মুহূর্তে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিভাবে হেমার চুল বাঁধবে। তার অনভিজ্ঞ হাত কি পারবে সেই চুলের জট ছাড়াতে? হুট করে উঠে গেল হেমা, আশ্চর্য হয়ে গেল ঘরের বাহিরে তার দৌড় দেখে। ঘুরে চেয়ে রইল দরজার দিকে। তুফানের গতিতে গিয়েছে আর ফিরেও এসেছে হাতে চিরুনি নিয়ে। মিশুকের দিকে এগিয়ে দিয়ে বলল, চুল বেঁধে দাও প্লিজ। যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই ধরনের আবদার করত, তাহলে মাসুকের গলায় নিঃসন্দেহে এক ধমক শুনত। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। অসহায় মাসুক কপালে আঙ্গুল চালিয়ে নিজের অস্তিত্ব লুকানোর চেষ্টা করলো। ঢোক গিলে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল হেমার চুলের দিকে, যেন এক অভিজ্ঞা অভিজ্ঞ যোদ্ধা অস্ত্র হাতে তুলে নিয়েছে। আমি তোমার সাথে যাচ্ছি, আমাকে আইসক্রিম কিনে দেবে? মাসুক মহা ব্যস্ত, চিরুনি নিয়ে যুদ্ধ করছে। দুই হাতে চুল একত্রিত করতে গিয়ে হেমার কথা কানে তোলা হলো না। হেমা তড়িৎ গতিতে মুখ ঘোরায়, বলে, এই ছেলে, আইসক্রিম খাবো বলেছি। হ্যাঁ দিব। তুমি সোজা হয়ে বসো। খতিব সাহেবের অনুমতি নিয়ে মাসুক হেমাকে পাশের পার্কে নিয়ে গেল। তবে বাহিরের পরিবেশে এসে হেমা আরো কুঁকড়ে গেল। তার ভিতরে শঙ্কা ও অস্বস্তি বাড়তে লাগলো। আলোর দেখা মেলে না সহজে। অনেকদিন পর সূর্যের কিরণ চোখে ধাঁধিয়ে তুলেছে। মানুষের কোলাহল, অস্থিরতা বাড়ছে। মাসুকের পিঠের দিকে শার্টের অংশ শক্ত করে খামচে ধরে খুব ধীরে ধীরে গতিতে হাঁটছে সে। সামনে একটি দোলনা চোখে পড়তেই থমথমে স্বরে তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করলো, আমাকে দোলনায় চড়াবে? তার কণ্ঠে এক অদ্ভুত অসহায়ত্ব মিশেছিল, যেন এক সময়কার ছেলে মানুষই খুঁজে পেতে চলেছে। মাসুক বলল, অবশ্যই, এসো। হেমা দোলনায় ধীরে ধীরে দুলছে। ভিতরে ভিতরে এক অজানা ভয় তাকে কাবু করতে চাইছে। তবুও সে সাহস সঞ্চয় করে নিজেকে স্থির রাখার চেষ্টা করছে। মাসুক পাশে দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে নীরবে হেমার প্রতিটা প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। তার কাজই তো হেমার আচরণ লক্ষ্য করা। হঠাৎ হেমা দোলনা থেকে উঠে দাঁড়ালো, দ্রুত মাসুকের পিছনে লুকিয়ে ভয়ার্ত চোখে সামনে একদল পুরুষের দিকে ইশারা করে বলল, দেখো, ওই খারাপ লোকগুলো আসছে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। আপনার মনে হয় না হেমার কন্ডিশন কিছুটা আপনাদের বেখেয়ালি স্বভাবের কারণে বেশি বিগড়েছে? তাছাড়া 2 দিনের মাঝে সে আমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। আপনারা তার আপনজন। আপনাদের কেন মেনে নিতে পারেনি বলতে পারবেন? হেমা 8 ঘন্টা হলো ঘুমিয়েছে। মাসুকও এখন বাড়ি ফিরতে চায়, কিন্তু তার মনে হলো খতিব সাহেবের সাথে কথা বলা প্রয়োজন। কিছু অজানা প্রশ্ন মনের গভীরে জেগে উঠেছে। মাসুক সরাসরি খতিব সাহেবের সাথে ডাইনিং রুমে বসল। মাসুকের প্রশ্ন শুনে বিভ্রান্ত হয়ে কিছুক্ষণ চুপ রইলেন। তারপর জিজ্ঞাসু চোখে মাসুকের দিকে তাকিয়ে থাকলেন। মাসুক ফের বলল,
আপনারা যখন ওর আচরণের পরিবর্তন দেখতে পান তখনই আপনাদের সতর্ক হওয়ার কথা ছিল, কেন হলেন না? খতিব সাহেব এবার চোখ নামিয়ে নিলেন, গভীর অপরাধবোধে ভারাক্রান্ত। ভেতর ভেতর এক অদৃশ্য বোঝা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভুল হয়েছে, ভয়াবহ ভুল। তার নিজের গাফিলতির ফলেই হেমার জীবনে এত বড় বিপর্যয় নেমে এসেছে, এত বড় ক্ষতি হয়েছে। এ কথা তিনি স্বপ্নেও ভাবেননি। মনের গভীরে এক শূন্যতা আজ লজ্জার ছায়ায় ঘিরে ধরল তাকে, যেন নিজের ভুলের ভার আর সামলাতে পারছেন না। ডাক্তার, আমি বেশি দূর পড়ালেখা করিনি। মানুষের যে এত এত মানসিক সমস্যা থাকতে পারে আমি জানতাম না। যখন অবস্থা পুরোপুরি অবনতি হয়ে গেল তখন আমার হুঁশ ফিরে। আমি জানলে এত বড় ক্ষতি কখনোই হতে দিতাম না। মাসুকও দৃষ্টি নামায়। কি জবাব দেবে এমন কথা সে বুঝে উঠতে পারছে না। ভুল স্বীকার করেছে, তাতে কি হেমার অবস্থার উন্নতি ঘটবে? ফরিদা বেগম বলে উঠলেন, তাছাড়াও এই মেয়ে কারো কথা শোনে না, ডাক্তারের কাছে নেওয়া যায় না ওকে। ওর কথার বিপরীতে গেলেই আঘাত করতে আসে। বিগত 2-3 বছরে ওর পেছনে টাকা গেছে, একটা ডাক্তার একটা নার্স টিকে নেই। আমরা কী বা করতে পারি? বাদ মানল না মাসুকের মুখের শব্দরা। বলে বসল, আপনার ভীষণ রাগ হয় হেমার প্রতি, তাই না? থতমত খেয়ে গেলেন ফরিদা। রসকসহীন তেরামুখী প্রশ্নটি করে ফেলেছে। হেমার অবনতিতে ফরিদা বেগম বিশেষ রোল প্লে করেন, এটা বোঝার বাকি নেই তার চালচলনে। মাসুক থামল না, আবার বলে উঠল, রাগ হওয়ারই কথা। বিনা নিমন্ত্রণে কেউ এসে ঘাড়ে চেপে বসলে সেটা আসলে বিরক্তির কারণ, আমি বুঝি। কেমন বেফাস কথাবার্তা! ফরিদা বেগমের মুখ থেকে একটি শব্দও বের করল না। কপাল কুঁচকে স্থান ত্যাগ করলেন। খতিব সাহেব এমন আচরণে খুশি নন, তার মুখ বলছে। গুরুত্ব আরোপ করল না সেখানে মাসুক। উঠে দাঁড়ালো বের হবে বলে, যাওয়ার পূর্বে বলল, নমনীয় হতে হবে হেমার সাথে, না হয় অবস্থা আরও খারাপের দিকে যাবে। আত্মঘাতী হতে পারে সে। আর যদি আপনাদের কষ্ট হয় আমি ওকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব। আরও যদি সমস্যা হয় তাহলে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করব। আজ আসলাম, আগামীকাল দেখা হবে। খতিব সাহেব ভালো করেই জানেন কেন মাসুক এমন আচরণ করলো। এর আগেও দুজন ডক্টর বলেছিলেন বাড়ির পরিবেশ হেমার জন্য উপযুক্ত নয়। হেমার জন্য কেমন ব্যবহার আর স্থান প্রয়োজন তারা বুঝে উঠতে পারছে না। কিন্তু এখন তিনি কি করবেন? এই মেয়েকে কোথায় নেবেন? সে তো তার নিয়ন্ত্রণের বাহিরে। গুরুতর আঘাত করে বসে মাঝে মধ্যে। হতাশাগ্রস্তভাবে হাঁটতে হাঁটতে তিনি ঘরের দিকে অগ্রসর হলেন। সেখানে তার স্ত্রীকে দেখতে পেলেন। হেমার কাপড়গুলো ভাঁজ করছেন সযত্নে। আজব লাগলো। স্ত্রীর পাশে এসে বসলেন তিনি। মনে এক ধরনের ভারাক্রান্ত চিন্তা নিয়ে। সংসারের চাপে ও দায়িত্বের চাপে তিনি যেন একটি বিশাল ভারের বোঝা অনুভব করছেন, যা সময়ের সাথে বাড়তে বাড়তে তার কাঁধের উপর অমানসিক হয়ে উঠেছে। স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তুমি তো আগে হিমাকে কত ভালোবাসতে, হুট করে কেন বিরক্তি এলো? ফরিদা বেগম অবাক চোখে চেয়ে দেখলেন স্বামীকে। প্রশ্ন করেন, হুট করে? আর তুমি কারণ জানতে চাইছো? খতিব সাহেব তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, আমি দেখেছি ফরিদা, সদ্য বাবা মা হারা মেয়েকে তুমি কিভাবে বুকে চাপটে নিয়েছিলে, কিভাবে ওর তীব্র জ্বর, ওর জন্য রাত জেগেছ। আমি আপন চাচা হয়েও ততটুকু করিনি। ওকে যথাসাধ্য চেষ্টা করেছ ভালো পরিবেশে দেওয়ার। হুট করে কি হলো? যে মেয়েকে 5 বছর মাথায় করে রাখলে হুট করে তার প্রতি বিরক্তি। খতিব সাহেব কথাগুলো একে একে বলছেন, কিন্তু তার স্ত্রীর ফরিদা শুনতে শুনতে যেন ক্লান্ত হয়ে পড়লেন। তিনি জানেন খতিব সাহেব যা বলছেন তা সত্যি। একসময় এই বাবা মা হারা মেয়েটার প্রতি তারও গভীর মায়া ছিল। এক অনাথ শিশুর প্রতি মমতাবোধ থাকে, কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে গেল। হেমার অস্বাভাবিক আচরণ আর অপ্রত্যাশিত প্রক্রিয়াগুলো ক্রমশ তিক্ততা বয়ে আনতে লাগলো। ফরিদার মনের গভীরে জমে থাকা বিরক্তি ও হতাশা এখন স্পষ্ট হয়ে উঠেছে। আমি ক্লান্ত ফাহিমের বাবা। এই দুটো হাতে ওকে যত্ন করেছি, ফলস্বরূপ কি পেলাম? আঘাত। আমারও বয়স হচ্ছে,
কত কুলায় এই দুর্বল শরীরে? আমি ওকে খাবারের কষ্ট দেই, কোনো বিষয় না করি না তো? ও বুঝি না সব, মানসিকভাবে সে ঠিক নেই। দিন দিন যে আমার মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। ভাইজিকে বাচ্চা থেকে স্ত্রীকে হারাবেন, এবার হুটহাট আঘাত করে। সেদিন আমার পিঠে ইট ছুঁড়েছে, আপনাকেও তো আঘাত করলো কিছুদিন আগে, ভুলে গেছেন? ওর অবস্থা এমন যে কোনো সময় কাউকে প্রাণঘাতী আক্রমণ করবে। ওর ভয়ে ছেলেটাকে বিদেশ পাঠালাম, তারপরও রাখছি তাকে নিজের কাছে, জীবনের ঝুঁকি নিয়ে। হতাশা আর অসহায়ত্ব ছাড়া আর কি করার আছে খতিব সাহেবের? ভাই ভাবির বিয়োগ, তার কাছে রেখে যাওয়ার আমানতটাও ঠিকভাবে সামলাতে পারছেন না। কি করবেন, কিভাবে করবেন? আমার বিশ্বাস ডাক্তার মাসুক হেমাকে সামলে নেবে। তাই যেন হয়। আমি কারো সন্তানের ক্ষতি চাই না, আবার নিজেদেরও ক্ষতি চাই না। আজ হুট করেই আমার কথা কেন মনে পড়লো? ঘরগুলো মানুষ বাইরে হাওয়া নিতে এসেছে, অবাক না হয়ে পারছি না আমি। বন্ধুর কণ্ঠে অভিমান ঝরে পড়ল, যেন চাপা দুঃখ আর ক্ষোভ মিশে আছে প্রতিটা শব্দে। অনেকদিন পর লেকের পাড়ে পাশাপাশি বসেছে তারা, অথচ সেই পুরনো স্বাচ্ছন্দ্য আর নেই। একসময় যে বন্ধুত্বের দিনরাত এক হয়ে যেত, আর সেখানে সময়ের ভাগ, অজানা বেড়াজালে হারিয়ে গেছে একসাথে কাটানো মুহূর্তগুলো। সেই নির্ভর হাসি আর গল্পগুলো এখন শুধু নীরবতার মাঝে অতীতের সোনালি স্বপ্নগুলো ধরা দেয় না। মাসুক ঘাস ছিঁড়তে ছিঁড়তে বলল, সতেজ হাওয়া আমার জন্য নয় বুঝি? শান্তনু বলে ওঠে, পৃথিবীর সব জিনিস সবার জন্য না। একজন ইন্সপেক্টরের অভিমান মানায় না, তাদের থাকতে হয় রাফ অ্যান্ড টাফ। ইন্সপেক্টর হয়েছে বলে কি জীবনের সমস্ত আবেগ অনুভূতি মাটি চাপা দেবে, নাকি প্রমাণের মতোই ধামা চাপা দেবে সব? এ কি তার নিয়তি? শুনেছিল ইঞ্জিনিয়াররা যান্ত্রিক হয়, কিন্তু ডাক্তারের মুখে এমন অনুভূতিকে অবজ্ঞা করার মতো কথা শোনা এক প্রকার বিস্ময়কর বৈদিক। তুচ্ছ হেসে শান্তনু বলল, আমি একজন আবেগ অনুভূতি সম্পূর্ণ স্বাভাবিক মানুষ, কিন্তু তুই বোধহয় মানসিক রোগের মধ্যে থেকে তাদের মতো হয়ে যাচ্ছিস। মাসুক ঘাড় তুলে আকাশপানে তাকায়, দুহাত পিছনে রেখে দেহের ভার ছেড়ে দেয়, গমগমে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আগে সময় ছিল, ইচ্ছে ছিল, এখনো সময় আছে, ইচ্ছেটা মরে গেছে। কেন, তুই কি স্যাগা খাইছোস, নাকি এখনো ছাপার কথা মনে পড়ে? হুট করে সোজা হয়ে বসল মাসুক। কিছু বিষয় মনের কোণায় ভেসে উঠল, তবে সেগুলো স্মৃতি না, স্মৃতি তো অনুভূতির জায়গা। অথচ এই বিষয়ে মাসুক হৃদয়ে কোনো তরঙ্গ নেই। ছিল একসময় একজন, যার সাথে জীবনযাত্রার পথ এক হয়েছিল, কিন্তু সময়ের সাথে সেই পথ ক্রমশ কঠিন হয়ে পড়ে। একসময় বাধ্য হয়ে তারা নিজেদের পথ আলাদা করে নেয়। সাফার সাথে আমার যা ছিল সেটাকে আমি ডিফাইন করতে পারি না। বন্ধুত্ব বলবো নাকি প্রেম, বলতে পারি এই দুটোর মধ্যে কিছু একটা ছিল। প্রেমের দিকে ধাবিত করার চেষ্টা করেছিলাম দুজনেই, কিন্তু কোনো কানেকশন পাচ্ছিলাম না কেউই। মিউচুয়াল ডিসিশনে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হই। মনে পড়বে না কেন? যেহেতু জীবনের অতীতের খাতা আছে, কিন্তু মনে করে কষ্ট পাই না, এটাই মুখ্য বিষয়। শান্তনু স্বাভাবিক স্বরে শুধায়, তাহলে বিষাদ কিসের? কোনো বিষাদ নেই। মিথ্যা। তুই আগে অন্তত কথা বলতি, যদিও অল্প শব্দ বলতি, কিন্তু সেই কথা সতেজ ছিল। এখন সেটিও নেই। মাসুক তেরছা হেসে জবাব দেয়, যান্ত্রিক শহরে থেকে যান্ত্রিক হয়ে এসেছি। বিদেশ যাওয়ার প্ল্যানটা কার ছিল? আমারই ছিল। তাহলে আবার শুরু হয়েছে ইন্সপেক্টরের জেরা। একের পর এক প্রশ্ন করতে করতে মাথা খারাপ করবে, যা মাসুকের অপছন্দের। মাসুক গম্ভীর গলায় প্রশ্ন করে, আমি কি কাউকে দোষারোপ করেছি নাকি? অদ্ভুত তুই। একটু। তা আজকাল কি করছিস? তুই তো রাতে বাইরে থাকিস না, সকালে ডিউটিতে, বাকি সময় বাড়িতে। আজ হঠাৎ? আঁধারের নীরবতায় লেকের পানি চাঁদের আলোয় চিকচিক করছে। এতে মাসুকের মনে বিশেষ কোনো ঢেউ ওঠে না। এই দৃশ্য তার কাছে একেবারে স্বাভাবিক। শান্তনুর কথাগুলো ঠিক। প্রতিদিন সকাল 8টা থেকে রোগী দেখা, তারপর কাউন্সেলিং সেশন, তারপর বাড়িতে ফেরা।
একটা রুটিনে বন্দি জীবন। চাঁদের আলোয় স্নাত লেকের সৌন্দর্য উপভোগ করার বাসনা জাগে না। মাসুক গভীর এক দীর্ঘশ্বাস ফেলে হেমার বিষয়ে বলতে শুরু করলো। শান্তনু মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু তার ঠোঁটের কোণে মিটিমিটি হাসি। বন্ধুর এই করুণ অবস্থা তার কাছে হাস্যকর। মাসুকের মার খাওয়ার ঘটনাটা আর বলতে সাহস করল না। সেটা জানলে শান্তনু নিশ্চয়ই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করবে। চশমার কাচের পিছনে থাকা মাসুকের একজোড়া চোখ নীরবে তাকিয়েছে হেমার শান্ত মায়াভরা মুখের দিকে। ছোট্ট বাচ্চাদের মতো কিছুটা উপর হয়ে ঘুমাচ্ছে সে। মুখটা এইদিকে কাত করা, ঠোঁট কামড়ে নিশ্চিন্তে ঘুমের গভীরে। মাসুকের অন্তরে হঠাৎই এক অদ্ভুত শীতলতার প্রবাহ বয়ে গেল, যেন তার ঘুমের স্থিরতায় লুকিয়ে আছে এক অনিবার্জনীয় শান্তি, এক হিম প্রবাহ, যেন কোনো হিমাদ্রিতে তার অবস্থান। নিজের অজান্তেই এক কোমল ইচ্ছে জাগলো মনের কোণে। পুরুষালী হাতটা ধীরে ধীরে এগিয়ে গেল হেমার চুলের দিকে। তার নরম চুলে হাত বোলাতে বোলাতে মাসুক এক নরম স্বরে ডেকে উঠল। হেমা। নিজের অজান্তে বাধাহীন হাত জোড়া নিজের ভুল বুঝে পরেও সরালো না, ঠায় রয়ে গেল হেমার মাথার উপর। প্রতারণা দিচ্ছে মস্তিষ্ক। শরীরে তো স্পর্শ লাগেনি। শরীরে স্পর্শ বলতে বোঝায় তার ত্বকে স্পর্শ। এখানে চুলের আবরণ আছে। কি ভয়াবহ অদ্ভুত যুক্তি! ভুল করেছে, অথচ সেই ভুলকেই যুক্তির মোড়কে সাফাই দিচ্ছে। পাল্টাপাল্টি যুক্তির এমন এক জটিল খেলায় একদিন নিজের পায়ে বাধা পড়বে সে। যুক্তির ফাঁদে নিজেই আটকে যাবে। নাছোড় বান্দার মতো রইল, হাত সরল না। তবে গলার স্বর উঁচু করল, হেমাকে চেয়ার আপ করতে বলল। হেমা, গেট আপ। দুপুর 2টা বাজে, তুমি ঘুমাচ্ছ কেন? এটা ঘুমানোর সময় না। মুখ থেকে অস্পষ্ট স্বরে শব্দ উচ্চারণ করল হেমা, অর্থাৎ সে উঠতে ইচ্ছুক নয়। মাসুক হাল ছাড়ল না। পাতলা ব্ল্যাঙ্কেটের উপর থেকেই হেমার হাত টেনে তুলল তাকে। হেমা উঠেই থম মেরে রইল। মাসুক আবারও তার সামনে এসে বসে, মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, গুড নুন। হেমা বিমূঢ় হয়ে চেয়ে রইল, চোখ খুলছে আর বন্ধ করছে। এই দুই কাজে কয়েক মিলি সেকেন্ড সময় ব্যয়িত হচ্ছে। মাসুক বলে ওঠে, হেমা। হেমার মুখের ভঙ্গি বলছে সে মাসুককে চেনার চেষ্টায়, বারবার দেখছে তাকে। মাসুক চিন্তিত হলো, বলে উঠল, আমাকে চিনতে পেরেছো? আমি মাসুক, তোমার নতুন বন্ধু। হেমা। হেমার মস্তিষ্ক যেন সজাগ হলো, টুপ করে নিঃশ্বাস ফেলল, ফোলা মুখে বলল, ও তুমি। স্বস্তি পেল মাসুক। যাক, মেমোরি লসের ভয় অন্তত খুঁজল। আবার বলে উঠল, হারি আপ হেমা, তুমি নাস্তা করবে, তারপর আমরা কিছু গেমস খেলবো। হেমা একটি কথাও কানে তুলল না, চুপচাপ ব্ল্যাঙ্কেট তুলে মুড়িয়ে নিল। তারপরেই ঘটল কাণ্ড। ধীরে এগিয়ে এসে মাসুকের প্রশস্ত পুরুষালী বুকে লুকিয়ে নেয় নিজেকে, যেন একটি আশ্রয় পেল। দেহ মুখ আড়াল করে কুঁকড়ে গেল বুকের মাঝে। নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, তোমার কাছ থেকে এমন একটা সুন্দর ঘ্রাণ আসে জানো, আমার না সেটা খুব পছন্দ হয়েছে। আমার ভালো লাগে তোমার আশেপাশে থাকতে, তাই তো তোমায় বন্ধু বানিয়েছি। মাসুক স্তব্ধ। নীরবতার ভিতর দিয়ে এক শীতল তরঙ্গ বয়ে যাচ্ছে। বুকের দিকটা উষ্ণতায় ঘেরা, তারপরেও ঠান্ডা অনুভব করছে। মূর্তির মতো হয়ে গেল মাসুক। নিঃশ্বাস আটকে নিয়েছে সাথে সাথে। মাসুক দুহাত আলাদাভাবে মুঠে বদ্ধ করে রেখেছে। চশমার আড়ালে বিস্মিত চোখ দুটো থমকে এখনো। গাল শুকনো মরুভূমি, নড়াচড়া করার তিল পরিমাণ সুযোগ নেই। কারণ তার প্রশস্ত বুকে আশ্রয় নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হেমা। কিন্তু তাকে ঘুমাতে দেখাই তো উচিত নয়, তাকে উঠতে হবে। তবুও তাকে ডাকতে গিয়ে মাসুকের গলা দিয়ে কোনো শব্দই বের হয় না। অন্যদিকে হেমা বিড়বিড় করে বলল, বাবা, মা। প্রাপ্তবয়স্ক নারী পুরুষ চুম্বকের মতো একটি অনিবার্য আকর্ষণ, যা বোধহয় সম্পর্কের বাহিরে নেতিবাচক হিসেবেই ধরা হয়। কিন্তু হেমার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তার সবকিছু যেন হিতাহিত জ্ঞানহীন, এক অন্তত শূন্যতায় ভেসে যাওয়ার আচরণ। অথচ এই অবুঝ
প্রয়াস মাসুককে অসহায় তার অস্থির করে তুলেছে। ঢোক গিলে গলা ভিজে মাসুক। খতিব সাহেব তাদের এইভাবে দেখলে বিষয়টা মন্দ দেখাবে। হেমার 2 বাহু চেপে তাকে তুলল, বাহু ঝাঁকিয়ে ডাকল। হেমা, শুনছো? দেখো, এখন তুমি যদি ঘুম থেকে না ওঠো তাহলে আমি চলে যাব, আর ফিরবো না। দ্বিতীয় দফা ঘুম থেকে উঠে আবারও একই অবস্থা। মাসুকের দিকে চেয়ে আছে হেমা। চিনতে পারল না সাথে সাথে। ঘাড় বাঁকালো, কপাল কুঁচকে মুখ স্ক্যান করছে। মাসুক বুঝতে পেরে শীতল দৃষ্টিতে ও কণ্ঠে শোধায়, চিনেছো? তুমি? আমি। কে আমি? হেমা মাসুকের পরনের সাদা অ্যাপ্রনটা দেখে কিছুটা নিঃশব্দ রয়। মনে করতে চাইছে আগে কি ছিল সেটা। এতটুকু মনে আছে মানুষটিকে সে বেশ কয়েকদিন যাবৎ দেখছে। এত কিছু ভাবতে ভাবতে মাসুকের করা প্রশ্নটি ভুলে গেল। মাসুক নীরবে তার জবাবের আশায়, কিন্তু বেশিক্ষণ ধৈর্য টেকেনি। পুনরায় প্রশ্ন করে, হেমা, আমাকে চিনতে পেরেছো? হেমা কিছু আঁচ করতে না পেরেও অলস জবাব দিল, হুম। না, তুমি আমাকে চেনোনি। তুমি তো প্রতিদিন আসো, তাই না? হ্যাঁ, আসি। কি নাম আমার? হেমা মাথা চুলকায়, একবার নিচে আবার উপরে চায়। হুট করে বলে উঠল, মা মা মাশরুম। সশব্দে হেসে উঠল মাসুক। কি অদ্ভুত! মাথা নুইয়েই হাতের আঙুলের সাহায্যে কপাল চেপে হেসেই চলেছে। বোকা বেনে গেল হেমা। আহামকের মতো হা করে চেয়ে রইল। মাসুক খানিক সময় বাদে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে বলে, ঠিক বলেছ। মাশরুম স্বাস্থ্যের জন্য উপকারী, মাসুক মস্তিষ্কের জন্য উপকারী। বুঝলে? কি? কিছু না। দ্রুত ওঠো, ফ্রেশ হও। হেমা মিনমিনে স্বরে বলে, ঘুমাবো। নো। আর তুমি এত বেলা করে উঠো কেন? এটা ঘুমানোর সময়? হেমা এত ভারী কথা মস্তিষ্কে ধারণ করতে পারছে না। মাথা দুদিকে নাড়িয়ে বলল, উফ, কি বলছো তুমি, অসভ্য ছেলে। বলেছি এত বেলা পর্যন্ত ঘুমানো যাবে না। বেলা কখন হয়? ব্যক্তিগত কিছুদিন ধরে হেমার সঙ্গে থেকে মাসুকের কাছে তার অস্বাভাবিক কথাগুলো যেন স্বাভাবিক ঠেকছে। সে তো আগেই অভ্যস্ত ছিল এমন পরিবেশে। এদের নিয়েই তার কর্মজীবন। তাছাড়াও মেয়েটি সারাদিন ঘরে 4 দেওয়ালের মধ্যে বন্দী। ভিতরে বসে থেকে সে কি করে বুঝবে কখন সকাল হয়েছে, কখন বেলা গড়িয়েছে? এই নিয়ে মাসুকের ভাবনা নেই। কিন্তু একটাই প্রশ্ন রয়ে গেল, রাতে এত দ্রুত ঘুমিয়ে কিভাবে এত দেরি পর্যন্ত স্থায়ী হয়? এমন দীর্ঘ ঘুম কি আদৌ স্বাভাবিক? হেমাকে বেসিনের সামনে ব্রাশ দিয়ে দাঁড় করিয়ে দিল। তখনই ফরিদা বেগম মাসুকের জন্য খাবার নিয়ে এসেছেন। দুপুরের সময়। মাসুক আর আহ্লাদ করে বলল না। এইসবের কি দরকার ছিল? তার আনতে ইচ্ছে হয়েছে, সে এনেছে। কিন্তু মাসুক ধীর গলায় ফরিদা বেগমের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে, রাতে কি হেমা ঘুম থেকে জেগে ওঠে? ফরিদা বেগম অপ্রস্তুত হয়েই জবাব দিলেন, না তো। আপনারা কি করে জানেন সে জেগে ওঠে না? ফরিদা বেগম মাসুকের কথার ধরনও নিতে পারে না। কেমন যেন একরোখা তার আচরণ। তারপরেও বললেন, রুমে ক্যামেরা লাগানো, ওর চাচা প্রায়ই উঠে উঠে দেখেন। ক্যামেরাতে অবশ্যই তার বুকে মাথা পেতে শুয়ে থাকাটাও রেকর্ড হয়েছে। ভীষণ লজ্জাজনক। কিন্তু কথা বাড়ালো না মাসুক। যদি এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হয় তাহলেই জবাব দেবে। ফরিদা বেগম চলে যেতে চাইলে মাসুক আবার বলে ওঠে, খতিব সাহেবকে বলবেন আমাকে ক্যামেরার অ্যাক্সেসটা দিতে। ফরিদা বেগম মাথা দুলিয়ে জবাব দেয়, জি, আপনার আর হেমার জন্য খাবার এনেছি, দুপুরের সময় খেয়ে নেবেন। আর পারলে হেমাকে। আমি আছি ওকে টেক কেয়ার করার জন্য, আপনি নিশ্চিন্তে থাকুন। ফরিদা বেগম চলে গেলেন। যেতে যেতে বিড়বিড়িয়ে বলতে লাগলো, এই লোকের সাথে যত কম কথা বলা যায় তত মঙ্গল। বেলাগ্রাম মুখ, মনে হয় জানো কোন জনমের শত্রুতা। হয়তো হেমার এমন অবস্থার পেছনে যেন তারাই দেয়। 2 দিনে ডাক্তারের দরদ উতলে পড়ছে। মার খেয়েছে, চুল বেঁধে দিয়েছে, এমনকি বুকে ঘুমানোর আশ্রয় দিয়েছে তাকে। খাবার খেয়ে দেওয়াটাও এখন আর তেমন বড় কিছু আর কি।
বলতে বলতে খাবার নিয়ে এসে মাসুকের হাতে দিয়ে গেলেন ফরিদা বেগম। নিঃশব্দে হেমার পাশে বসে 2 লোকমা খাবার তার মুখে তুলে দেয়। তারপরে মাসুকের ভেতরে ডাক্তারের মন যেন জেগে ওঠে। হেমার সামনে প্লেট এগিয়ে দিয়ে দৃঢ় অথচ কোমল কণ্ঠে বলে, এবার তুমি নিজে নিজে খাবে। আমি যেমন করে তোমাকে খাইয়ে দিয়েছি ঠিক সেইভাবে। নাও, শুরু করো। হেমা কিছুক্ষণ মাসুকের চোখের দিকে তাকিয়ে থাকে, যেন সে বুঝতে চাইছে আদৌ পারবে কিনা। মাসুকের কণ্ঠে থাকা কর্তৃত্ব আর স্নেহের মিশেলে তাকে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করে প্লেটে হাত বাড়াতে। একটু একটু করে খেতে শুরু করলো। মাসুকের মন হুট করে বলে উঠল, তুমি বুঝো আবার বুঝো না। অস্ট্রেলিয়ায় থাকাকালীন মাসুক ভেবেছিল মানসিক রোগীদের জন্য একটা বই প্রয়োজন, যা সহজ ভাষায় তাদের ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দেবে, যা পড়ে তারা নিজেদের ভিতরে জটিলতা একটু হলেও সহজভাবে দেখতে পাবে। বাজারে বই আছে, তবে মন মতো না, যেমন ভাবনা তেমন কাজ। তারপরে তৈরি হলো গুড অ্যান্ড ব্যাড নামক 50 পৃষ্ঠার এক বই। মাসুক এবং তার 10 জন সহপাঠী মিলে এই বই তুলে ধরেছে তাদের মতামত, জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা এবং ভালো মন্দের সংজ্ঞা। চিত্রগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। বইটি সহপাঠীদের ভাষায় অনুদিত হয়। মাসুকের কপিটা বাংলায়, তার নিজের মাতৃভাষা। হেমাকে নিয়ে এলো ছাদে, একটি ম্যাট বিছিয়ে বসলো। বইটি তার দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করলো, পড়তে পারো? হেমা রোদে বারবার নাক কুঁচকে নিচ্ছে, ভালো লাগছে না তার রৌদ্রের ঝলকানি, চোখে এসে বিচ্ছে, গায়ে উত্তপ্ত অনুভব করছে। হেমা পড়তে জানে, কিন্তু সেটা মস্তিষ্কে ধারণ করতে পারে না। মাসুকের সাথে সে অনেকটা স্বাভাবিক থাকে, আর এই স্বাভাবিক আচরণ মাসুকের আর এক চিন্তার কারণ। সে সব বিষয় পাশে সরিয়ে হেমার দিকে বইটি এগিয়ে দিল, বলল, পড়ো। তপ্ত রোদে মাসুক আরো একটু এগিয়ে বসলো হেমার পাশে, বই খুলে চাইলো তার দিকে, বলল, এখানে কি লেখা? এখানে লেখা আছে কাউকে আঘাত করা। হেমা ফ্যাকাশে মুখে বলল, ব্যাড? হ্যাঁ, তুমি যদি কাউকে আঘাত করো তাহলে কি হবে? হেমা অবধ নজর তুলে চাইলো মাসুকের দিকে। মাসুক আগে থেকে চেয়ে আছে, চোখে চোখ রেখে হেমা প্রশ্ন করলো, কি হবে? দেখো এখানে লেখা আছে। বইয়ের পাতায় চোখ রাখে হেমা। পৃষ্ঠাগুলো ধীরে ধীরে উল্টে পাল্টে যায় তার আঙ্গুলের নিচে, আর সে টেনে টেনে পড়ছে। কেন কাউকে আঘাত করা খারাপ? মাসুক খেয়াল করেছিল তার পড়ার ভঙ্গি, জড়তা আছে, টান ধরা পড়ে, প্রতিটা শব্দ যেন তার মস্তিষ্কে ধীরে ধীরে প্রবেশ করেছে। তবুও একাগ্রতার অভাব নেই। বইয়ে লেখা ছিল কাউকে আঘাত করা মানে শুধু তার শরীরে নয়, তার হৃদয়ে আঘাত করা। আঘাত দিলে মানুষ কষ্ট পায়, আর কষ্ট পেলে কান্না আসে। কান্না মানুষের ভিতরে দুঃখের বহিঃপ্রকাশ। আঘাত শুধু শরীরের ক্ষত তৈরি করে না, মনেরও করে, আর সেই ক্ষত সহজে ভোলে না। সবগুলো পয়েন্ট পড়ার পর হেমার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ করে সে বলে উঠল, আঘাত পেলে কান্না আসবে? হ্যাঁ। হুট করে শান্ত হেমা অস্থির হয়ে উঠল। কেমন যেন এক ছটফটে ভাব এলো তার মাঝে। মাসুকের শার্ট টেনে কাতর গলায় বলল, ওই ওই খারাপ লোকগুলো আমার বাবা মাকে আঘাত করছে। আমার বাবা মা কাঁদছে। ওদের কান্না থামাও, থামাও বলছি, থামাও, বাবা মা কাঁদছে। বলে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করে। হাত কচলাচ্ছে, মাথা এদিক ওদিক ঘোরাচ্ছে বারবার। মাসুক খেয়াল করলো হেমার হাত পা কাঁপছে, মাটিতে হাত খামছে ধরেছে, আবার ছেড়ে আশ্রয় খুঁজছে। মাসুক এক মুহূর্ত দেরি করলো না, হাতের বিপরীত কাণ্ড ঘটিয়ে হেমাকে শক্ত করে বুকে জড়িয়ে নেয়। মাথায় হাত চেপে বলল, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি হেমা। আমার মা বাবা তারা আছে হেমা, তারা ভালো আছে। তুমি বিশ্বাস করো না আমার কথা? দেখি মুখ খোলো। হেমা মুখ তুলবে না। মাসুকের শার্ট খামচে ধরে ধরফর করছে। মাসুক অশান্ত হয়ে উঠল। অদ্ভুত এক অনুভূতি তার মস্তিষ্কে গিয়ে আঘাত করছে।
মনে হলো তাকে ছেড়ে দিলেই হয়তো বিশাল বিপদ ঘটবে। এক হাতে হেমাকে আঁকড়ে রেখে অন্য হাত থুতনিতে ঠেকিয়ে মুখ তুলল আকাশের দিকে, বলল, দেখো, সেখানে সৃষ্টিকর্তার বসবাস। তোমার বাবা মা সৃষ্টিকর্তার কাছে আছেন, তারা হাসছিলেন এত সময়, কিন্তু এখন তোমাকে এভাবে দেখে তাদের মন খারাপ। কেঁদে ফেলবেন হেমা, তুমি শান্ত হও দ্রুত। তুমি চাও তোমার বাবা মা কাঁদুক?